নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্য, বিএনপির তারুণ্যের সমাবেশে সালাউদ্দিন। আগামীকালের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠন সহ ৫ দফা দাবি ৭ কলেজের শিক্ষার্থীদের, সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে ১৯ মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় গ্রেফতারকৃত ৩ জনের ৬ দিনের রিমান্ড, ডিএমপির সঙ্গে বৈঠক উপাচার্যের। ইশরাকের কাছে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে লং মার্চ, নগর ভবনে তালা, উপদেষ্টা সচিব অবাঞ্ছিত ঘোষণা। এখানে অনেক দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলা ইঞ্জিনিয়ার ইশাক এখানে বসলে তারা দুর্নীতি করতে পারবে না, এই জন্য তাকে শপথ দিতে দেওয়া হচ্ছে না। এবং উদ্যোক্তা তৈরির সুযোগ করে দিতে ক্ষুদ্র ঋণের জন্ম, বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার থাকছে বিস্তারিত। খুলনায় তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এই মুহূর্তে একজন শিক্ষার্থী অথবা একজন গবেষক যদি জুলাই আগস্টে শহীদের সঠিক সংখ্যা সম্পর্কে সঠিক কিছু জানতে চান, তথ্য জানতে চান, তারা কি সেই সঠিক তথ্যটি পাবেন? এ ব্যাপারে কিন্তু একটি বিরাট সন্দেহ বা প্রশ্ন বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে গণ অভ্যুত্থানে সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে 10 মাসেও যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা চূড়ান্ত না করতে পারে, না করা যায়, তাহলে সেটি সরকারের সক্ষমতা বহন করে কিনা আজকে সম্মানিত সকল উপস্থিতির সামনে আমি প্রশ্ন রেখে যাচ্ছি। এখানে আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায়, সেটি হচ্ছে সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন, নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে বহু মানুষের, দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিবেশ প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকে বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে, বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। আমি একই সাথে এই ব্যাপারে সভাপতি সাহেব তার বক্তব্যে যা বলেছেন তার সাথে একই সুরে শুরু থেকে বলতে চাই, আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, পরিবেশ কিংবা বন্দর যাওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই, তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার শুরু করেছে। এনবিআর সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আমাদের হয়তো কারোরই কোনো তেমন দ্বিমত নেই, কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা এবং সুষ্ঠু পরিকল্পনা এবং পরিণত চিন্তা না করে তড়িঘড়ি করে সংস্কার। দর্শক, খুলনায় তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। এনসিপি সংশ্লিষ্ট 2 উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তার দায়িত্ব থাকা ডক্টর খলিলুর রহমানকে অন্তর্বর্তী সরকার থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সমুদ্র বন্দর, নদী বন্দর করিডোরের
ম্যান্ডেট নয়, অন্তর্বর্তী সরকারের কাজ শুধু নির্বাচন করা বলেও দাবি তার। বলেন, নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্য। সম্মান বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় শনিবার খুলনার সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে সমাবেশ করে বিএনপির 3 অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে সামনের নির্বাচন বানচাল ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। নতুন রাজনৈতিক দল এনসিপির সমালোচনা করে তাদের সংযত হতে হুঁশিয়ারি দেন নেতারা। রাজপথ কিন্তু আমরা কাউকে ইজারা দেয়নি। আপনারা সম্মান দিয়ে আমাদের দলকে দেখবেন। যারা বেফাস কথা বলছেন, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি, বেফাস মন্তব্য করবেন না। বেফাস মন্তব্য করলে কিন্তু বাংলাদেশের জনগণ উপযুক্ত জবাব দেবে। জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে কিন্তু এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ঢাকায় রাজনৈতিক মৃত্যুর পর দিল্লিতে দাফন হয়েছে আওয়ামী লীগের। এ সময় তিনি ডক্টর খলিলুর রহমানকে বিদেশি নাগরিক দাবি করে তার হাতে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তাকে সহ নতুন রাজনৈতিক দল সংশ্লিষ্ট 2 উপদেষ্টার অপসারণ দাবি করেন। আপনার সরকারে এনসিপির 2 জন প্রতিনিধি বিদ্যমান। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কার 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। এই জনসভা থেকে দাবি করছি, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। বিচার ও সংস্কারের নামে গণতন্ত্রের যাত্রাকে কণ্টকাকীর্ণ না করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। যদি কোনদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। হুঁশিয়ার করে দিতে চাই, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, সম্মানিত জন। আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। 3 অঙ্গ সংগঠনের কর্মসূচির মধ্য দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চায় বিএনপি। পাশাপাশি দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করতে চায় দলটি। সাইফুল রিপন, দেশ টিভি, সার্কিট হাউস ময়দান, খুলনা। আগামীকালের মধ্যে স্বতন্ত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার থেকে আন্দোলনে নামার আলটিমেটাম দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ইডেন কলেজ গেটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আগামী 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বছরের শুরুতেই অধিভুক্ত 7 কলেজকে আলাদা করার কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজগুলোকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে ইডেন মহিলা কলেজ গেটে সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় 1 মাসের মধ্যে নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি জানান তারা। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এই সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি তুলে ধরছি। আগামী 1 মাসের অর্থাৎ আগামী 16 জুন 2025 খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। সেই সঙ্গে রোববারের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারির দাবিও জানায় শিক্ষার্থীরা। অন্যথায় 19 মে থেকে শান্তিপূর্ণভাবে মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানায় তারা।
আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয় তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। এছাড়া আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা ও লোগো প্রকাশ এবং নতুন অর্থ বছরের বাজেটেই নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দের দাবি জানায় শিক্ষার্থীরা। অর্থ বরাদ্দ দিতে হবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যা মামলায় গ্রেফতার 3 আসামিকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুপুরে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলা তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে এই সময় আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। এদিকে ডিএমপির কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সচিব রেজাউল মাকসুদকে ঢাকার দক্ষিণ নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইশরাক হোসেনের সমর্থকরা। শনিবার ঢাকাবাসীর ব্যানারে মার্চ টু সচিবালয়ে কর্মসূচি শেষে এই ঘোষণা দেন তারা। এই কর্মসূচি ঘিরে বন্ধ হয়ে যায় ডিএসসিসির সব কার্যক্রম। ইশরাক হোসেনের জনপ্রিয়তাকে ভয় পেয়ে মেয়রের দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এদিকে রোববার ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ইশরাক সমর্থকরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চে ঢল ইশরাক সমর্থকদের, মুখে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নানা স্লোগান। শনিবার সকাল থেকেই লং মার্চ সফল করতে নগর ভবনের সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। বেলা 11টায় নগর ভবন থেকে সচিবালয়ের দিকে যাত্রা করে লং মার্চটি। নগর ভবন থেকে গুলিস্তান গোলাপসার মাজার, পল্টন প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে যায়। তবে হাইকোর্ট এলাকায় সচিবালয়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় ইশরাক সমর্থকরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, আদালতের রায় ইসির গেজেট হওয়ার পরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দায়িত্ব বুঝে দিতে গড়িমসি করছে। গেজেট পাস হওয়ার পরও তাকে শপথ পড়তে দিচ্ছে না এবং তাকে বসাচ্ছে না। এখনো আমরা চাচ্ছি যত দ্রুত তাকে শপথ পড়ায় বসাবে। ওয়াসার থেকে নিয়ে সুয়ারেজ লাইন পর্যন্ত আমাদের প্রত্যেকটা রাস্তার অলিগলি আমাদের এই নগর ভবনের দায়িত্বে না থাকায় আমাদের বিলম্বিত হচ্ছে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, ইশরাকের জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার গড়িমসি করছে। ইশরাক হোসেনকে শপথ না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এইখানে অনেক দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলা ইঞ্জিনিয়ার ইশরাক এখানে বসলে তারা দুর্নীতি করতে পারবে না, এই জন্য তাকে শপথ দিতে দেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত ইশরাক ভাইকে শপথ গ্রহণ করানো না হবে ততদিন পর্যন্ত আমরা সকলে রাজপথে থাকব। উনি বৈধ মেয়র, এই ষড়যন্ত্রকারী করে উনাদের লাগে আপনাকে আমেরিকার দোসরের সাথে মিশে এই কাজ করতেছে। এখন আমাদের দাবি ইশরাক ভাইকে মেয়রে পূর্ণ আসনে বসানো হইব। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। রোববার বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান ত্যাগ করেন তারা। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ক্ষুদ্র ঋণের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যা মুনাফা ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়। শনিবার রাজধানীর আগারগাঁয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ক্ষুদ্র ঋণ ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে ব্যাংকিং খাতের প্রায় 10% সম্পদ রয়েছে মাইক্রো ক্রেডিটের। মাইক্রো ক্রেডিট হাঁটি হাঁটি পাপা করে আজকে অনেক দূরে গিয়েছে। বর্তমানে আমাদের ব্যাংকিং খাতের প্রায় 10% স্থান সমপরিমাণ অ্যাসেট আছে মাইক্রো ক্রেডিট সেক্টরে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ব্যাংকিং খাতে যে জায়গাগুলোতে দুর্বলতা, মাইক্রো ক্রেডিট খাতে কিন্তু সেই জায়গাগুলোতে শক্তিশালী একটা অবস্থান আছে। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষুদ্র ঋণের জন্য নতুন আইনে আলাদা ব্যাংক তৈরি করতে হবে,
যার লক্ষ্য মুনাফা অর্জন নয়, স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে লাইসেন্সের মধ্যে আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এই পুরো গ্রামীণ মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। ডক্টর ইউনুস আরো বলেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, একটা অধ্যায় সৃষ্টি করার জন্য। প্রকৃত ব্যাংক বলে দাবিদাররা লুটপাট করে পালিয়ে গেলেও ক্ষুদ্র ঋণের 1 পয়সাও লোপাট হয়নি বলে জানান প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। মার্কিন শুল্ক নীতি বিশ্ব অর্থনীতির জন্য বিষাক্ত বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো এবং অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন শুল্ক নীতির দুর্যোগে টিকে থাকাই এখন দায়। অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি শুধু বৈঠক নয়, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এম এ আজিমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। শুরুতেই যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে বিশ্ব অর্থনীতির জন্য বিষাক্ত হিসেবে আখ্যা দিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভয়ের কিছু নেই, দুর্যোগের পরে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। টক্সিক বললে পরে বাংলায় হবে একটা বিষাক্ত, তেজস্ক্রিয় বলতে পারেন। বিষাক্ত শুল্ক চিকিৎসা, যখন কোনো ধরনের দুর্যোগ আসে, দুর্যোগকে সুযোগ হিসেবে দেখতে হবে। আমি মনে করি যে সমস্ত অনেক দিনের জমে থাকা সংস্কারের কথা আমরা বলে থাকি, এইগুলোকে করার এইটিই সুযোগ, এইটি উচিত সময়। তবে ব্যবসায়ী নেতারা জানান, কাঁচামাল ও তেল গ্যাসের মূল্য বৃদ্ধি আর অপরদিকে মার্কিন পারস্পরিক শুল্ক সুযোগ আসার আগেই ধ্বংস করে দিচ্ছে দেশের ব্যবসা। দুর্যোগ আর সুযোগের ব্যাপারটা হলো যে দুর্যোগে তো টিকে থাকতে পারবো না, যদি টিকে থাকতাম তাহলে সুযোগ নিয়ে কথা বলতাম। আমেরিকা কিন্তু এলএনজির জন্য, এলএনজি এক্সপোর্টের জন্য খুব একটা মানে বড় প্লেয়ার। তো আমরা সেই জায়গায় এলএনজি ইম্পোর্টটা তাদের দিকে কিছুটা রিডাইরেক্ট করতে পারি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, রাষ্ট্রীয়ভাবে দফায় দফায় বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে। আরও কার্যকর পদক্ষেপ নিয়েও ভাবছেন তারা। এই প্রথম নেগোসিয়েশন রাউন্ডে এটাকে আমরা তুলব। এটার একটা স্ট্যাটিস্টিক্স, বিশেষ করে আমরা থার্ড কান্ট্রি থেকে ইউএস ব্র্যান্ড কি কি কিনি বা আমরা সার্ভিসেও কি কি ইয়ে করি, এটাকে যদি তারা কনসিডার করে তাহলে আর এটার ব্যাপারে আমরা তেমন কিছু করব না। তার ভিত্তিতে তো হচ্ছে, ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেন। দেশটি বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি। শনিবার বুয়েট কাউন্সিল ভবন অডিটোরিয়ামে এই কার্ড সেবার উন্মোচন অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পিএলসি এবং বুয়েটের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বুয়েটের সঙ্গে যুক্ত সব শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য উন্নত আর্থিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই উদ্যোগের লক্ষ্য কার্ডধারীদের সুবিধাজনক, নিরাপদ এবং ফলপ্রসূ ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এছাড়াও অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংক, পিএলসি ও মাস্টার কার্ড যৌথভাবে বাংলাদেশে চালু করেছে একাধিক আধুনিক ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড সেবা। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, রিজার্ভ বাড়ছে এবং ক্যাশলেস লেনদেনের পরিমাণ বাড়ছে। প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা সময়ের দাবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক ছাড়াও ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।